সায়েন্স টিউটর 2023 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটাকে আমরা বলি ইলেকট্রোলাইটিক সেল, তড়িৎ কোষ। তোমরা টর্চে আগেকার দিনে বিভিন্ন যে টিভি চলতো, তোমরা বিভিন্ন রকমের ব্যাটারি দেখেছো। এখনও ইনভার্টার ব্যাটারি অনেকের বাড়িতেই আছে। আবার সাথে সাথে বিভিন্ন যে ইলেকট্রনিক্স গ্যাজেটসগুলো আছে, সেখানে তো বিভিন্ন ধরনের ড্রাই সেল ইউজ করা হয়। আর ভেহিক্যালসে বড় বড় দেখবে ভেহিক্যালসেই সেখানে লেড অ্যাসিড অ্যাকুমুলেটর বা লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ ব্যবহার করা হয়। তো আজকে প্রাইমারি, সেকেন্ডারি এই যে বিভিন্ন টাইপের যে সেল হয়, সেই সেল বা তড়িৎ কোষ নিয়ে আজকের আলোচনা, তাদের গঠন, কিভাবে সেখানে ইলেকট্রন পোটেনশিয়াল গ্রো করে, অল দ্য ডিটেলস এই নিয়ে আজকের আলোচনা। তো চলো একদম আজকের ক্লাস শুরু করি। দেখো, ব্যাটারি। তো ব্যাটারি বললে গ্যালভেনীয় কোষের একটা, তোমরা বলতে পারো একটা ব্যবহারিক প্রয়োগ হলো ব্যাটারি। তো ব্যাটারি একটি গ্যালভেনীয় কোষ অথবা দুই বা ততোধিক গ্যালভেনীয় কোষের সমবায় তোমরা বলতে পারো। এখানে যেমন আমরা এখানে দেখি যে একটি প্রাইমারি সেল বা প্রাইমারি ব্যাটারি, আর একইভাবে পাশে দেখানো হচ্ছে সেকেন্ডারি সেল। তো ব্যাটারি দু ধরনের হতে পারে। এবার প্রাইমারি সেল কার দিকে বলছি আর সেকেন্ডারি সেল কার দিকে বলছি। দেখো, প্রাইমারি ব্যাটারি তাকেই বলা হচ্ছে যে যাকে আমরা একবার ব্যবহার করব, ইউজড ওয়ান্স অ্যান্ড ডিসকার্ডেড, তারপর ফেলে দেবো। এটা রিচার্জেবল হতে পারে না, অ্যান্ড নট রিচার্জড উইথ ইলেকট্রিসিটি। মানে বাইরের বাহ্যিক এক্সটার্নাল সার্কিটে তাকে অ্যাড করে তাকে আমি রিচার্জ করতে পারবো না। সেকেন্ডারি সেলটা ঠিক উল্টো, সেটা করা যাবে ইন জেনারেলি। ঠিক আছে, তাহলে প্রাইমারি ব্যাটারি একটা যদি বলি উদাহরণ, তোমরা এই যে পেন্সিল ব্যাটারিগুলো দেখো, এটাকে আমরা প্রাইমারি একটা সেলের উদাহরণ বলতে পারি। রেডিওতে বা টর্চ লাইটে যেগুলো আমরা নর্মালি ইউজ করি, প্রাইমারি সেল। আর এই যে লরি বা ট্রাক, বড় বড় বাস, এতে বা এখন যে বাইক ট্যাক্সগুলো, সেখানে যে সেল ইউজ করা হচ্ছে সেগুলো রিচার্জেবল, সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেল। ক্লিয়ার? সেগুলো রিচার্জ করা যাবে, আবার তারা ডিসচার্জ হয়ে গেলে, অর্থাৎ তাদের তড়িৎক্ষরণ হয়ে গেলে, তার দিকে আবার এক্সটার্নাল সার্কিটে মানে যোগ করে তার দিকে পুনরায় চার্জ করা যেতে পারে। এই হচ্ছে দু ধরনের সেল। তো এরকম একটা প্রাইমারি সেল বা প্রাথমিক কোষের একটা উদাহরণ আমরা নির্জল কোষ বলতে পারি, ড্রাই সেল যেগুলো। তো একটা ড্রাই সেল এর গঠন যদি আমরা আলোচনা করি, হ্যাঁ, লেকল্যান্ডস কোষ বা লেকল্যান্ড সেল, এটাও কিন্তু একটা প্রাইমারি সেল। তো প্রথমে আমরা একটা ড্রাই সেল অর্থাৎ নির্জল কোষের একটা মানে কোষ গঠন দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো জিঙ্কের একটা আধার দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা সাদা ধরনের একটা মেটাল প্লেট থাকে, এই যে একদম বাইরে, সেটা হচ্ছে জিঙ্ক প্লেট। এটাকেই আমরা অ্যানোড করি, যেখানে অক্সিডেশন হয়। কি অক্সিডেশন রিয়াকশনটা হয়? সিম্পলি জিঙ্ক, এখানে এই যে পাথটা দেওয়া আছে, ধীরে ধীরে ও কী করে, ইলেকট্রোলাইটে গিয়ে Zn+2 অ্যাকুয়াস কন্ডিশনে চলে আসে, এইভাবে একটা অক্সিডেশন রিয়াকশন ঘটায়। এরপরে দেখো এই যে জায়গাটা এটাকে একটা কী দেওয়া আছে বলতো? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইডের এই যে লেই দেওয়া হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। আর একদম ভেতরে দেখো এই জায়গাটা, এই যে রডটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমার কার্বন দণ্ড, এটাই আমার হচ্ছে ক্যাথোড। এটা হচ্ছে ক্যাথোড। ওকে, এই ক্যাথোড কি করা আছে, তার চারিদিকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বন চূর্ণ একটা প্রলিপ্ত অবস্থায় রাখা আছে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন দণ্ডের সঙ্গে নিবিড় সংস্পর্শে MnO2 এবং কার্বন চূর্ণ রাখা আছে। কেন রাখা আছে সেটা আমরা আলোচনা করছি। জাস্ট জেনে রাখলাম যে এখানে হচ্ছে আমার ক্যাথোড, তাহলে ভেতরে এইটা হচ্ছে আমার CaTHODE ক্যাথোড, আর এইটা হচ্ছে আমার অ্যানোড। এই হচ্ছে কনসেপ্ট। রিয়াকশনটা কি হচ্ছে দেখো, অ্যানোডের রিয়াকশনটা তো এটা হলো। এবার চলে আসি ক্যাথোডি রিয়াকশন। ক্যাথোডে কি রিয়াকশন ঘটবে না, ক্যাথোডে সিম্পলি দেখো, তো ক্যাথোডে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আছে না, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম প্লাস উৎপন্ন হয়, তাই না? অ্যামোনিয়াম প্লাস, সে কি করছে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে ইন প্রেজেন্স অফ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি হচ্ছে না, এখানে +4 কন্ডিশন থেকে বিজারিত হচ্ছে Mn2O3
অর্থাৎ এখানে +3 কন্ডিশনে। তাহলে এই যে বিজারণটা ঘটলো, এটা ঘটালো কে? অবভিয়াসলি অ্যামোনিয়াম প্লাস, এবং তার সাথে 2 ইলেকট্রন মানে অ্যাকসেপ্ট করছে, দিয়ে Mn2O3 তৈরি করছে। সাথে যেহেতু হাইড্রোজেন আছে, তাহলে অবভিয়াসলি কি করবে? জল তৈরি হচ্ছে, H2। তো এই রিডাকশন প্রসেসটা ঘটছে, তাহলে তাহলে মোটের ওপর কি হচ্ছে? সিস্টেমের মধ্যে একটা অ্যামোনিয়াম তৈরি হচ্ছে, গ্যাস। কিন্তু এই গ্যাসটা যদি বাইরে বেরিয়ে যেতে চায়, তাহলে কি হবে বলো তো? এই সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, দেয়ালগুলো ফেটে যেতে পারে। সেই জন্য ভেতরে কি করা হলো? অ্যামোনিয়াম গ্যাসকে অ্যাবজর্ব করতে পারে এমনই একটা মেটাল আয়ন তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে জিঙ্ক 2+। জিঙ্ক 2+ কি করে? এই অ্যামোনিয়ার সাথে আসলে যুক্ত হয়, যুক্ত হয়ে ZnNH3 এরকম একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে, অর্থাৎ একটা জটিল ক্যাটায়ন তৈরি করে। এর ফলে কি হচ্ছে? অ্যামোনিয়ার বাইরে বেরোতে পারে না। সুতরাং উৎপন্ন অ্যামোনিয়াম গ্যাসকে এইভাবে এর চাপটাকে এইভাবে প্রতিহত করা হচ্ছে, যাতে ধারকপাত্র ক্ষতিগ্রস্ত না হয়। এইভাবে যে আমরা সেলটা পেলাম, এর নর্মালি ভোল্টেজটা আমরা দেখি বাইরে লেখা থাকে 1.5 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এখানে MnO2 ভূমিকা কি? অবভিয়াসলি MnO2 এখানে নিজে ক্যাথোডে কি হচ্ছে? রিডাকশন হচ্ছে, রিডিউসড হচ্ছে। এবার চিত্রে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো, একটা গ্যালভানিক সেল, যেটাকে বলা হচ্ছে লেকল্যান্ড সেল। এটা এক ধরনের ড্রাই সেল, ইনভেন্টেড বাই ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার জর্জেস লেকল্যান্ড ইন 1866। দিস সেল ইজ নোন ফর দ্য লো কস্ট, খুব কম খরচে এই সেলটা তৈরি, অ্যান্ড অ্যাবিলিটি টু প্রোভাইড ইন্টারমিটেন্ট কারেন্ট, মেকিং ইট সুটেবল ফর আর্লি টেলিগ্রাফস অ্যান্ড ইলেকট্রিক্যাল বেলস। আগেকার দিনে এরকম সময় সময় মানে মাঝে মধ্যে সেটা তড়িৎক্ষরণ করবে, এরকম কারণে এরকম লেকল্যান্ড সেল ব্যবহার করা হতো। এখানে তোমরা দেখছো যে কার্বন রড ব্যবহার করা হচ্ছে তড়িৎদ্বার হিসেবে, এবং জিঙ্ক রডকে এটাকে অ্যানোড হিসেবে ইউজ করা হচ্ছে। তো এই সেলটার মধ্যে দেখছো যে মিক্সার অফ কার্বন অ্যান্ড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আসলে এই কার্বন রডের চারিদিকে সংস্পর্শে রাখা আছে, আর এখানে ইলেকট্রোলাইট হিসেবে আমরা ব্যবহার করছি অ্যামোনিয়াম ক্লোরাইড, আর এটা পুরোপুরি একটা কাঁচ পাত্রের মধ্যে রাখা আছে। এই হচ্ছে লেকল্যান্ড সেল। এরপর আমরা আলোচনা করব সেকেন্ডারি ব্যাটারি নিয়ে। দেখো, সেকেন্ডারি ব্যাটারি মূলত অ্যাকুমুলেটর বা সঞ্চয়ক কোষ বলা হয় এগুলোকে। সেকেন্ডারি ব্যাটারির অভ্যন্তরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, এবং রাসায়নিক বিক্রিয়া ঘটে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এটাকে আমরা বলি ডিসচার্জিং। এক্সটার্নাল সার্কিটের দ্বারা যখন ওই তড়িৎদ্বারের মধ্যে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ায় যে ইএমএফ প্রডিউস হচ্ছে, তার উল্টো রিয়াকশানগুলো করানো হয়, বিপরীত বিক্রিয়াগুলো ঘটানো হয় এক্সটার্নাল সার্কিটে যোগ করে, তখন সেটাকে আমরা বলি চার্জিং। তো এরকমই একটা আমরা সেকেন্ডারি সেল লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ এর গঠন সম্বন্ধে আমরা ডিটেলসে এখন বুঝে নেব। তবে এরকম লেড অ্যাসিড সঞ্চয়ক সেল ছাড়াও ক্ষারীয় সঞ্চয়ক সেল বা এডিশন ব্যাটারি যেটা, সেগুলোও কিন্তু সেকেন্ডারি সেল হিসেবে কাজ করে। তো এই ধরনের সেলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে কি বলতো? লঘু সালফিউরিক অ্যাসিড, একটা কাঁচ বা বেকেলাইটের এরকম গ্যাস আধার বা তড়িৎ বিশ্লেষের জন্য আধার ব্যবহার করা হয়। এটা বেকেলাইটের হতে পারে, কাচেরও হতে পারে, তবে ব্যবহারিকভাবে আমরা বেকেলাইটটাই বেশি দেখেছি। এতে যে H2SO4টা ইউজ করা হয়, নর্মালি এটা 38% এর সালফিক অ্যাসিডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। আর এখানে লক্ষ্য করো, এগুলো লেড পাত, অর্থাৎ তড়িৎদ্বার হিসাবে লেডের পাত্র ব্যবহার করা হয়, লেড দণ্ড, যেটাকে ক্যাথোড রূপে ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখো এখানে এই যে অ্যানোড পজিটিভ, যেহেতু তড়িৎ বিশ্লেষণ কোষ, যেহেতু এটা গ্যালভ্যানিক সেল, সেই জন্য আমরা জানি অ্যানোড হচ্ছে পজিটিভ হয়, এখানে অক্সিডেশন হয়। আর এই নেগেটিভ তড়িৎদ্বারগুলো দেখো সব এইগুলো লেড পাতের সঙ্গে যুক্ত করা আছে। তাহলে সমান্তরালভাবে দেখো, এইটার সঙ্গে এইটা সব দেখো প্যারালেল। তাহলে এরকম এখানে আমরা কি দেখেছি? 3টি ক্যাথোড দিয়েছি, 3টি অ্যানোড দিয়েছি, এরকম প্যারালেলি দিয়েছি। তো এগুলো লেড দণ্ড। আর ক্যাথোডের সঙ্গে কি করা হয়? ক্যাথোডে লেড জালি থাকে, যেগুলো লেড জালি, যার ফাঁকগুলোতে লেড ডাইঅক্সাইড রাখা হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ অ্যানোড যখন ব্যবহার করছি, তখন সেখানে সছিদ্র আমরা লেড ব্যবহার করছি, যেগুলো ফাঁকা থাকছে। আর শুধু ক্যাথোডের ক্ষেত্রে ওই ফাঁকা জায়গাগুলোই আমরা কি করছি না, লেড ডাইঅক্সাইডের একটা
লেই ব্যবহার করা হচ্ছে, লেড ডাইঅক্সাইড দিয়ে পূর্ণ করা হচ্ছে। তো এরকম লেড অ্যাসিড সঞ্চয় কোষে ক্যাথোডে কি রিয়াকশন ঘটছে আর অ্যানোডেই বা কি রিয়াকশন ঘটছে সেটাই আমাদের এখানে জ্ঞাতব্য বিষয় বা আলোচনার বিষয়। দেখো ক্যাথোডে আমরা দেখছি কি আছে, লেড আছে, লেড ইন সলিড কন্ডিশন আছে, তাহলে অবভিয়াসলি লেড কি হবে 2+, অর্থাৎ সরি ক্যাথোডে কি হবে বিজারণ ঘটবে। তাহলে বিজারণ ঘটার জন্য লেড সালফার, লেড এই যে লেড সে কি করবে বলো তো, লেড সালফেটে কনভার্ট হচ্ছে, লেড সালফেট SO4 + 2E, সরি এটা ভুল বললাম, লেড ডাইঅক্সাইড নেওয়া হবে কারণ আমরা ক্যাথোডে লেড ডাইঅক্সাইড নিয়েছি। তো লেড ডাইঅক্সাইড অবভিয়াসলি যেহেতু অক্সিজেন আছে সে কী করবে বলতো 4H+ নেবে, কারণ 4H+ না নিলে 2 অণু জল তো হবে না। তার সাথে এই যে লেড সালফেট তৈরি হলো, অবভিয়াসলি বাম দিকে আমাকে সালফেট অ্যানায়ন রাখতে হবে যেটা অলরেডি তড়িৎ বিশ্লেষণের মধ্যে আছে। তাহলে এখানে লেড 4+ থেকে 2+, এটা ক্যাথোডে রিডাকশন হচ্ছে, আর অ্যানোডে সিম্পলি লেড কি হচ্ছে সালফেটের সঙ্গে যুক্ত হচ্ছে SO4 2- দিয়ে তৈরি করছে কি বলতো লেড সালফেট। এক্ষেত্রে লেড কিন্তু +2-তে যাচ্ছে, তাহলে এখানে +4 কন্ডিশন থেকে যাচ্ছে +2-তে, আর এখানে লেড 0 থেকে যাচ্ছে +2-তে। তাহলে অবভিয়াসলি এখানে কি হবে বলতো, দুটো ইলেকট্রন রিলিজ করছে, দুটো ইলেকট্রন রিলিজ করছে বলেই এটাকে আমরা বলছি অক্সিডেশন রিয়াকশন, যেটা আমার ঘটছে কোথায় অ্যানোডে, আর এটা ক্যাথোড। তাহলে সামগ্রিক সেল রিয়াকশনটা কি হলো না, লেফট হ্যান্ড যোগ করলে আমরা পাচ্ছি লেড Pb solid প্লাস 2H2SO4 কি করে 2H2, দেখো 4H+ আর SO4 দুটো যোগ করলে 2H2SO4 প্লাস লেড ডাইঅক্সাইড PbO2 ইন সলিড কন্ডিশন তৈরি করছে বলতো 2PbSO4 প্লাস 2H2O ইন জল। এই হচ্ছে টোটাল রিয়াকশনটা। তাহলে অ্যাসিড সেলের মধ্যে আমরা দেখছি কি যে মোটের ওপর লেড সালফেট আসলে তড়িৎ বিশ্লেষে যেখানে আছে সেটা H2SO4 কমতে থাকবে এবং লেড সালফেট আসলে জমতে থাকবে কোথায়, রেসপেক্টিভ ক্যাথোড এবং অ্যানোডে। তাহলে এবার এই লেড সালফেটটাকে যদি আমরা বিপরীত বিক্রিয়া ঘটাই তখন কি হবে, এটা কি হচ্ছে ডিসচার্জিং। আর লেড সালফেট থেকে আবার যদি এইগুলোতে আমরা ফিরে পেতে চাই, রিকভার করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে চার্জিং, অর্থাৎ এক্সটার্নাল সার্কিট যোগ করে কি করতে হবে, অতিরিক্ত ভোল্টেজের মাধ্যমে এই বিপরীত বিক্রিয়া ঘটাতে হবে এবং সেলকে তার পুনরায় তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এবার প্রশ্ন হলো যে তাহলে চার্জিংয়ের সময় রিয়াকশনটা কি হবে, উল্টো রিয়াকশন লিখবো আমরা। চার্জিংয়ের সময় যেটা ক্যাথোডে হচ্ছে সেটা অ্যানোডে ঘটবে, অর্থাৎ ক্যাথোডে যে হচ্ছে না লেড ডাইঅক্সাইড প্লাস 2H2O, এই রিয়াকশনটাকে আমরা যে লেড সালফেটটা তৈরি হচ্ছে, অর্থাৎ যখন চার্জিং হবে, চার্জিংয়ের সময় তখন কি হবে, আমরা জাস্ট উল্টো রিয়াকশনটা লিখবো। ক্যাথোডের জায়গায় এখানে হবে অ্যানোড, অ্যানোডের রিয়াকশনটা কি হবে, ক্যাথোডে যেটা ঘটেছে সেটা অ্যানোড হবে, জাস্ট ব্যাকওয়ার্ড প্রসেসে হবে। তাহলে সেক্ষেত্রে অ্যানোডে কি হবে বলতো, লেড সালফেট, এখানে লক্ষ্য করো এখানে ডান দিকে আছে লেড সালফেট, সেটা লিখবো প্লাস 2H2O থেকে তৈরি হবে অবভিয়াসলি লেড ডাইঅক্সাইড আর 4H+, লেড ডাইঅক্সাইড প্লাস 4H+ প্লাস SO4 2-, এইটা। তাহলে একইভাবে এই যে অ্যানোডে ডিসচার্জিংয়ের সময় যে রিয়াকশনটা ঘটছে সেটা ঘটবে কোথায়, ক্যাথোডে। কখন, চার্জিংয়ের সময়। তাহলে চার্জিংয়ের সময় ক্যাথোডে কি ঘটবে, এবার ঠিক উল্টোভাবে একইভাবে লিখবো, লেড সালফেট PbSO4 ব্র্যাকেটে অবভিয়াসলি S আর 2 ইলেকট্রন, এটা আমার দেখো ডান দিকে ছিল সেটা বাম দিকে লিখবো, অ্যারো দিয়ে লিখলো PbS প্লাস SO4। তাহলে কি দাঁড়ালো না, আমার যে কম্পোনেন্টগুলো দিয়ে লেড সালফেট তৈরি হয়ে গেছিল সেই কম্পোনেন্টগুলো আবার ফিরে এলো, রিকভার্ড হলো। তো সম্পূর্ণ আহিত অবস্থায় সাধারণত লেড সঞ্চয় কোষের তড়িৎচালক বলের মান কত হয় না, 2.0 ভোল্ট। মনে রাখবে সম্পূর্ণ আহিত অবস্থা, মানে একটা প্লেট যদি ক্যাথোড আর একটা প্লেট যদি অ্যানোড ইউজ করি, সম্পূর্ণ চার্জড কন্ডিশনে এর তড়িৎচালক বল 2.0। তাহলে আমরা যদি এখানে 3টে করে দেখো, 3টে সমন্বয় ব্যবহার করেছি, তাহলে এক্ষেত্রে টোটাল ভোল্টেজ কত হবে, 3 × 6 ভোল্ট, 6 ভোল্টের ব্যাটারি। তো এরকম যদি আমরা 6টা সমন্বয় দিই তাহলে 12 ভোল্টের একটা ব্যাটারি তৈরি করা সম্ভব হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে কনসেপ্ট ছিল কিসের না, লেড অ্যাসিড সঞ্চয় কোষের।